প্রথমেই বলে নিচ্ছি, এই গল্পটি ফেসবুক থেকে নেওয়া। যদি এই গল্পটি আমার আগে কেউ দিয়ে থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। বললাম তো বিয়ে করব না, তাহলে বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন? আপনার কি আর কোনো কাজ নেই নাকি? আপনাকে আর কি করে বোঝাবো যে আপনাকে আমার বিরক্ত লাগে, ঘৃণা করি আপনাকে। আই জাস্ট হেট ইউ মিস্টার জিওন জাংকুক। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ইচ্ছে হয় না। কেন বুঝেন না আপনি? কথাগুলো বলে তে সামনের দিকে হাঁটতে লাগলো। জিওন জাংকুকের আগে কি বলবে আপাতত তার জানা নেই, তবে এর জবাব তো এই মেয়েকে দিতেই হবে। জিওন জাংকুকের সাথে এভাবে কথা বলার সাহস কি করে পেল এই মেয়ে? তার মতো একজন মাফিয়ার সাথে এইটুকু মেয়ে এতগুলো কথা শোনালো। এর প্রতিশোধ কিভাবে নিতে হবে খুব ভালো করেই জানা আছে। এর শেষ দেখে ছাড়বো। ফ্ল্যাশব্যাক প্রায় 4 বছর আগে। আমি তে ক্লাস 9-এ পড়ি, আমাদের স্কুলেই, গ্রামের বাড়িতে। অবশ্য চাচা যান খুব করে বলেছিল তার কাছে গিয়ে পড়াশোনা করতে, কিন্তু আমি কিভাবে পড়বো? সেখানে যে একটা বজ্জাত লোক আছে। যাই হোক, নিজের পায়ে নিজে কুড়াল কেউ মারতে চাইবে না। মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম, মাছের রুমে পা রাখতেই আম্মু আমায় এই কাজগুবি কথা শুনিয়ে দিলেন। কাল নাকি চাচা আসবেন আমায় নিয়ে যেতে। আশ্চর্য হলাম কিছুটা। আমি ওই বাড়িতে গিয়ে কি করব? আমাকে কি ভূতে ধরেছে? তাই মুখের উপর বলে দিলাম, পারবো না। কেন পারবি না? আমি কি তোর খারাপের জন্য বলছি? সব দিক ভেবেই আমি বলছি। তাছাড়া শহরে গিয়ে পড়াশোনাটা চালালে আরো উন্নতি হবে। আর বড় ভাইজান যেহেতু বলেছে, সেক্ষেত্রে তো আমি তার কথা ফেলতে পারবো না। আমি জানি চাচাজান খুব ভালো মনের মানুষ, কিন্তু তার ওই মাস্তান ছেলে। তোকে কি বলেছি ওর আশেপাশে ঘুরঘুর করতে? জানিস না ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই? তোর চাচি তো সেই অনেক আগেই মারা গিয়েছে। এখন ভাইজানের বয়স হয়েছে, একা একা চলতে কষ্ট হয় বিধায় তোকে যেতে বলেছে। এমন তো না যে তোকে কাজ করতে হবে। আমার কথাই শেষ কথা, তোর যেতেই হবে। তের আগে ধ্যাত শব্দ করে ফ্লোরে পা ফেলে নিজের রুমে চলে গেল। নিজে নিজে চোখ মুছে বলতে লাগলো, আমাকে কেন কেউ বুঝতেছে না? আমাকে ওই লোকটা দেখলেই মারবে আমি জানি। আমি তো ওই দিন সবাইকে মিথ্যা বলেছিলাম। কেউ না জানলে আমি তো জানি কেন ভাইয়াকে আমি ভয় পাই। ওই দিন তো ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, আর আমি কি না। তারপর থেকে তো আর ভাইয়ার সামনে যায়নি। আর ভাবতে পারছে না। তেজ চোখ দিয়ে অনবরত পানি ঝরে যাচ্ছে ভয়ে। এই পার্টটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের। আশা করছি আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। এখন গল্পতে ফিরে আসি আমরা। পরের দিন তের চাচা তেকে নিতে আসে। চারদিকে বাড়ির সৌন্দর্য বাহির থেকে যতটা না দেখলাম তার চেয়ে দ্বিগুণ অবাক হলাম ভিতরে গিয়ে। কি সুন্দর করে বাড়িটা সাজানো। দোতলায় ওঠার আগে চোখ পড়ল বাড়ির দুদিকের সিঁড়ির দিকে। বেশ রাজকীয় সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। বেশ বড় বড় পেন্টিং ড্রয়িং রুমের দিকে। আমার ঘরের প্রতিটা কর্নারে মাঝারি সাইজের মূর্তি হয়তো সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। বিকেলে চাচার সাথে নাস্তা করে রুমে আসলাম। একটু বিশ্রাম নিয়ে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। এমনিতে চাচা বলেছেন তার ছেলে নাকি বরাবরই বাড়িতে থাকেন না। কোথায় থাকে কে জানে, তবে 2-3 দিন পর পর আসে, রাত থেকে আবার চলে যায়। কথাটা শোনার পর যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তার মানে আমি চাইলে লুকিয়ে থাকতে পারি একদিনের জন্য। এটা ভেবেই খুশিতে আত্মহারা হয়ে গেলাম। নিজেকে বেশ স্বাধীন লাগছে। ছাদ থেকে চোখ পড়লো বাড়ির সামনের ফুলের দিকে। একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে, তাই ঝটপট দেরি না করে দৌড়ে সিঁড়ির কাছে নামতে যাব। তার আগে চোখ পড়লো একটা রুমের দিকে। গলা উঁচিয়ে দেখতে চেষ্টা করলাম। আমার কাছে রুমটা খুব আকর্ষণীয় মনে হলো, কারণ এই রুমটা অন্য রুমগুলোর থেকে একটু অন্যরকম। তখন আমার এই রুমটায় যাওয়া হয়নি। এই রুমটার কর্নার ছিল বিদায় সবগুলো দেখতে দেখতে এটা আর দেখতে ইচ্ছে হচ্ছিল না। তাই তাছাড়া রুমটা তখন লক ছিল মনে হয়। মাথা চুলকিয়ে নিশ্চিত হলাম, হ্যাঁ এই রুম লক করা ছিল।
কিন্তু এখন খোলা আছে। দরজাটা পুরোটা খোলা না হলেও একটু ফাঁকা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাতে লাইট জ্বলছে। আর ফুলের তোড়াটা নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। কে ফেললো এই ফুলের টবটা? কি আশ্চর্য! গার্ডগুলো ঠিকমতো গুছিয়ে রাখতেও জানে না। অবশ্য জানবে বা কি করে? মহিলাদের গোছানো আর পুরুষদের গোছানো এক হলো নাকি? বলতে বলতে রুমে গিয়ে দরজা খুলেই কোনো দিক না তাকিয়ে বসে পড়লো এটা পরিষ্কার করতে। কাঁচা ফুলের ঘ্রাণ নিতে চোখ বন্ধ করে নিলাম। অনুভূতিগুলো যেন উড়ু উড়ু শুরু করে দিয়েছে। কি সুন্দর মন মাতানো ঘ্রাণ! এরই মাঝে হঠাৎ মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আচমকা চোখের উপর ছায়া পড়তেই চোখ খুলে উপরে তাকালাম। সত্যি বলতে এখানে আসাটাই উচিত হয়নি। কে জানতো আজকে আমার এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আমি কি জানতাম যে আজকে এই মাফিয়াটা এই বাড়িতে আসবে? আমাকে কেউ কোনো কথা বললই না। ভাবতে ভাবতেই ঠোঁট উল্টে কেঁদে দিলাম। হঠাৎ কারো জোর প্রয়োগ শক্তি আমার বাহুতে লাগতেই চোখ তুলে তাকালাম। আমাকে বসা থেকে উঠিয়ে সবটা শক্তি দিয়ে মনে হয় শক্ত করে ধরে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। দৃঢ় কণ্ঠে আমার বাহু চেপে ধরে বলল, হু আর ইউ? আমি কাঁপতে থাকলাম আর চোখ জোড়া লাল হয়ে গেছে। মনে হলো এখনই আমাকে মাটিতে পুঁতে দেবে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আমি এখানে। আমার কথার অপেক্ষায় না থেকে আবারও শক্ত করে আমার বাহু চেপে ধরল। আনসার মি রাইট নাও, হু আর ইউ? আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। এত শক্ত করে হাত ধরেছে মনে হচ্ছে আমার বডিটাই আলাদা হয়ে যাবে। ব্যথা সহ্য করতে না পেরে বললাম, আমার লাগছে, ছাড়ুন আমাকে প্লিজ। এবার আর কোনো কথা না বলে আমাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে আমাকে নামাতে নামাতে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা বাবা, বড় স্যার তো ছোট সাহেবকে আনতে গেছেন। এই মেয়েটা এখানে কেন? এই বাড়িতে কি করছে? কার কি হয়? হু ইজ শি? একজন গার্ড এগিয়ে এসে বলল, স্যার আমরা তো জানি না, তবে স্যারকে দেখেছি দুপুরে তাকে নিয়ে আসতে। যাওয়ার সময় বলে গেছেন যেন তার দিকে খেয়াল রাখি। উনি ওনার মেয়ে হয়। দিলেন তো ফাঁসিয়ে আমাকে। চাচা বলেছিল তার মাফিয়া ছেলেকে না বলতে। এখন কি হবে? জাঙ্কুক হঠাৎই তেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। গার্ডদের একজন এগিয়ে এসে বলল, ম্যাম আসলে বড় সাহেব একটু এমনই, কিছু মনে করবেন না। বলতে বলতে তেকে ফ্লোর থেকে টেনে তুলল। হয়তো আপনাকে চিনতে অসুবিধা হয়েছে সাহেবের, তাই আর কি। আপনি ওনার কি হন? আমি কান্না থামিয়ে নাক মুছতে মুছতে বললাম, আমি এই লোকটার কিছুই হয় না। বলি সেখান থেকে নিজের রুমে গিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলাম। পরিবেশটা বেশ গরম। জাঙ্কুকের বাবা রাগান্বিত হয়ে এই মুহূর্তে সন্ধ্যাবেলার বিষয়টা তার কানে অবধি পৌঁছেছে, তাই তার ছেলেকে ডেকেছেন। জাঙ্কুক এসে বলল, এভাবে ডাকার মানে কি? কথাটা বলে খেয়াল করলো পেছনে তেকে। সাথে সাথে মাথায় রক্তগুলো যেন না দিয়ে উঠল। তে জাঙ্কুকের চোখ দেখে এই মুহূর্তে বুঝে গেছে এখন তার কপালে আবার দুঃখ আছে। তাই ভয়ে কিছু বলার আগেই দু ঠোঁট বেঁকিয়ে কেঁদে ফেলল। কি রে, কি হয়েছে? আমার কাঁদছিস কেন? তের দৃষ্টি খেয়াল করে দেখলো জাঙ্কুকের দিকে। এবার তিনি বুঝে ফেললেন তের কান্নার কারণ। তুই কি মানুষ হবি না নাকি? মেয়েটাকে ভয় দেখানোর মানে কি? আর তুই সন্ধ্যায় ওর গায়ে হাত তুলেছিস, এটা সত্য? আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দু হাত মুষ্টিবদ্ধ করে কপাল কুঁচকে বলল, এই ধরনের মেয়েকে কি আদর করব? এর মধ্যেই জাঙ্কুকের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন জাঙ্কুকের বাবা। জাঙ্কুক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলল, বাবা তুমি আমার গায়ে হাত তুললে, তাও এই মেয়ের জন্য? তে এর মধ্যে এখানে কলেজে ভর্তি হয়ে গেল, ক্লাসও করলো। রাত প্রায় 2টা
পড়ে। নতুন বাড়ি, নতুন জায়গা বিধায় ঘুমটাও ঠিকমতো হচ্ছে না আমার। তবুও যেন একটু চোখটা লেগে এসেছিল। কিন্তু হঠাৎই কানে বাজলো নিচের গেটের খটখট আওয়াজ। হঠাৎ ঘুমটা হালকা হয়ে আসলো, তাই চোখটা কচলিয়ে নিলাম। আবারও আওয়াজ পেলাম, ভয়ে ধরপড়িয়ে উঠে বসলাম। এত রাতে কিসের আওয়াজ? বাড়িতে নিশ্চিত চোর এসেছে। ভাবতে লাগলাম কি করব, কাকে ডাকবো। এখন তো সবাই ঘুমোচ্ছে। আমি বোঝার চেষ্টা করলাম আওয়াজটা কোথা থেকে আসছে। জায়গাটা বুঝে দরজাটা খুলে এসে বাহিরে দাঁড়ালাম। কেউ বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে কখন থেকে, কিন্তু এত রাতে কি হবে? গেটের দারোয়ান চাচা হয়তো। কিছু হয়েছে কি? চাচাকে একবার ডেকে দেখি। আবার নিজেই ভাবলাম না থাক। তারপর আস্তে আস্তে করে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই কেউ একজন আমার উপর ঢলে পড়লো। তা সামলাতে না পেরে আমি কয়েক কদম পিছিয়ে যাই। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বললাম, এই কে আপনি? আশ্চর্য, এত রাতে এখানে? কথা শেষ না করতেই আমার উপর থেকে সরে দাঁড়ালো। আমি দেখি ভয়ে মুখের কথা যেন হাওয়ায় ভেসে গেল। তবুও কিছু বলার চেষ্টা করলাম। আপনি এখানে এত রাতে? আমার কথার ভাইয়ার কোনো প্রতিক্রিয়া করলো না, বরং চোখ বন্ধ করে হেলে দুলে হাঁটতে লাগলো। মনে হলো এখনই পড়ে যাবে। যেই ভাবলাম মাত্র অমনি আবার পড়ে গেল। আমি অবাক, কি হয়েছে ওনার আজ? এমন করছে কেন উনি? আজব তো। আমি ওনার পাশে দু পা উঁচু করে বসে বলতে লাগলাম, এই যে মিস্টার মাফিয়া, হঠাৎ কি হলো আজ? এমন করছেন কেন? আমার কথার কোনো উত্তর আমি পেলাম না। আমি আর কিছু না ভেবে দরজা আটকিয়ে উপরে উঠতে উঠতে বললাম, যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? যেখানে ইচ্ছা সেখানে ঘুমাক। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সেই ছোটবেলার কথা। আমার যখন 6 থেকে 7 বছর বয়স, তখন আমি পিছলে পড়ে ব্যথা পেয়ে উঠতে পারছিলাম না। তখন ভাইয়ার প্রায় 14 কি 15 বছর হবে হয়তো। তখন তিনি তো আমাকে উঠিয়ে কোলে করে রুমে নিয়ে গিয়েছিলেন। উনি তো আমাকে আদর করতই। হয়তো এখন কোনো একটা বিষয় নিয়ে আমাদের ভাই বোনের সম্পর্কটা ভালো নেই, এটা ভেবেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল। একবার ওনার দিকে তাকালাম, কি সুন্দর মায়া লাগলো আমার মনে। শরীরে সাদা শার্ট পরা, হাতা দুটো কনুই পর্যন্ত ফোল্ড করা, কালো প্যান্ট পরা, পাশেই পড়েছিল একটা কালো কোট। ভাবান্তর হয়ে বললাম, আজ আমার কি হলো? এই লোকটাকে এভাবে দেখার কি আছে? আজব তো। অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে ভাইয়াকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, ভাইয়া কি কোনো কিছু খেয়েছে? না মানে ওই যে বড়লোকরা খায় না লাল পানি, এগুলো তো শুনেছি। এগুলো খেলে মানুষ নিজের স্থান ভুলে যায়, বেসামাল হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম, তাই হবে। ভাবনা থেকে বের হয়ে ভাইয়ার মুখের দিকে তাকালাম। ছি, কি বাজে গন্ধ। এই যে শুনছেন, এবার সরুন না, এসে গিয়েছি আপনার রুমে। ভাইয়ার কোনো কথার আওয়াজ পেলাম না, যেমন ছিল তেমনই আছে। আমার কাঁধে এক হাত জড়িয়ে পড়ে যাবে এমন ভাবে দাঁড়িয়েছিল। ভাইয়াকে শক্ত করে ধরেছিলাম যেন না পড়ে যায়। আমি আমার কাঁধ থেকে ভাইয়ার হাতটা ছাড়িয়ে যেই না নামাতে যাব, তার আগেই ভাইয়া ঠাস করে আমাকে নিয়ে পড়ে গেল খাটের উপর। এটা এই গল্পের প্রথম পার্ট। সামনে গল্পটা আরো বেশি সুন্দর হবে। সবাই দেখতে থাকো আর বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।